রাজ্যে বেজে গেছে বিধানসভা ভোটের দামামা। তার কারণ ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। দু দফায় রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 1 মার্চের মধ্যে আসছে 240 কোম্পানি বাহিনী। দ্বিতীয় দফায় 10 মার্চের মধ্যে আসবে আরও 240 কোম্পানি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সোমবার সিইও দফতরে বৈঠক। কোথায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সোমবার তা নিয়ে বৈঠক হবে, এমনটাই সূত্রের খবর। সময় উপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি নির্বাচন কমিশনের দ্বারা আগামী দিনে 5টিতে নির্বাচন, কিন্তু কোনোটিতেই সবকটি যদি আমরা অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ধরি, ভারতবর্ষের কোথাও ভোটের সময় মারামারি হয় না, রক্ত ঝরে না, মৃত্যুবরণ কেউ করে না। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই ধরনের ঘটনা ঘটে। চিফ ইলেকশন কমিশনার নিজে এখানে এসে বসুক না। 480, 915, 900, 1000 ও আমাদের কিছু এসে যায় না। গতবার তো 1000 কোম্পানি দিয়েছিল, কিছু এসে গেছে? কোম্পানি দেখে আমাদের লাভ নেই। ওদের 480 কোম্পানি আছে আর 10 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। বিধানসভা ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি এবং এখনো পর্যন্ত যা খবর তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী তো আসছে, কিন্তু তাদের ঠিকভাবে ব্যবহার করা হবে তো? ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নজিরবিহীনভাবে রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী, তাও আবার চূড়ান্ত তালিকা প্রকাশের পরই। এসআইআর এর প্রক্রিয়া শুরুর পর থেকেই উত্তপ্ত রাজ্য। জেলায় জেলায় অশান্তি হয়েছে, বিডিও অফিসে ভাঙচুর হয়েছে, পোড়ানো হয়েছে ফর্ম 7। এই পরিস্থিতিতে 28শে ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। শুক্রবার রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আমরা আশা করি আপনারা সকলেই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, তারাও চান সময় মতো এসআইআর শেষ হোক। নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, তাদের 95% কাজ শেষ। তারা 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিতে পারেন। বাকি 5% কাজ শেষ করে পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা যেতে পারে। কমিশনের এই বক্তব্যে প্রথমে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, দুভাগে ভোটার তালিকা প্রকাশ করা হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, কিন্তু এই আপত্তি খারিজ করে দেন প্রধান বিচারপতি। এই অবস্থায় কমিশনের আবেদন মেনে বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখানে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী তো আসছে, কিন্তু তাকে ঠিকভাবে ব্যবহার করা হবে তো? কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হবে না তো? কারণ এর আগে বহুবার কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ না করানো বা বসিয়ে রাখার মতন অভিযোগ উঠেছে। 2015 পুরো ভোটের সময় তো আবার হাজারদুয়ারে ঘুরতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গত লোকসভা ভোটের সময় আবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন খোদ বিজেপির প্রার্থীরাই। ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নন্দীগ্রাম থানায় বসিয়ে রাখার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারীও। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এবার কি কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হবে? সাধারণভাবে পরিস্থিতি অন্যান্য জায়গায় অনেক বেশি স্বাভাবিক, মানুষ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনো সেই একই ট্র্যাডিশন চলছে, যেখানে মানুষকে বিশ্বাস করতে হয় যে আধা সামরিক বাহিনী এসে পশ্চিমবঙ্গের সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করবেন এবং ঠিকভাবে ভোট হবে। পুলিশ আসলে কি হবে? আমাদের সময় কত বাহিনী ছিল, আমরা লোকাল ফোর্স প্লাস যেটা থাকতো তাদের উপরে বলে দেবে একদম যা অ্যাকশন নেবেন নিয়ে নেবেন। এখন সেটা ডিপেন্ড করছে আপনার পুলিশের আপনার মেরুদণ্ডটা কোথায়। প্যারামিলিটারি যারা আসছেন তারা তো এলাকা চেনেন, এলাকা ডমিনেশন তো এরাই করাবেন। মনে হয় মহামান্য শীর্ষ আদালত যদি খবর ঠিকমতো পান, এরা যদি দিতে পারে, তাহলে দেবেন ওটাও মহামান্য প্রাক্তন বিচারপতি বা বিচারপতিদের কন্ট্রোলে দিয়ে দেবেন, কেন বুঝে গেছেন পশ্চিমবাংলায় কি হয়। বিরোধীদেরও প্রশ্ন, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে ঠিকই, কিন্তু এবার কি ছবিটা পাল্টাবে? নির্বাচন কমিশন 480 আনবে না 880 আনবে? 480 ভোল্টেজ সহ্য করুক আগে তৃণমূল কংগ্রেস, তারপরে 880 আসবে, অসুবিধা কি আছে? এই বাহিনী আনুন, দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার সাধারণ মানুষ, যাদের জীবনযাত্রাকে মানোন্নয়ন করেছেন মমতা ব্যানার্জি। চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে 250+ মামাটি মানুষের সরকার। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে, আর তার পরের দিনই 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে আরো 240 কোম্পানি পাঠাচ্ছে অমিত শাহর অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রুমা পাল, এবিপি আনন্দ। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে।
এসআইআর মামলার শুনানিতে শুক্রবার রাজ্য পুলিশের ডিজিকে এভাবেই কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই পাশাপাশি যে অভিযোগগুলো এসেছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে ডিজিপিকে অতিরিক্ত হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। এসআইআর চলাকালীন অশান্তি নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজির কাছে অতিরিক্ত হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিল সর্বোচ্চ আদালত। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। নির্বাচন কমিশন বলা সত্ত্বেও 1 মাস পেরিয়ে গেলেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এই ডিজি কোনো অ্যাকশনই নেয়নি, যে ডিজি আগে ছিলেন রাজীব বাবু, এবং তিনি সম্পূর্ণ দলদাস হিসেবে কাজ করেছেন। তার সময় শামশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, তৃণমূলের কোনো নেতা অ্যারেস্ট হয়নি। একের পর এক এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ঘটেছে। তো এই ডিজিকে প্রথমবার কোনো ডিজিকে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছিল আদালত। আদালতের সামনে গিয়ে সেটা দিতে হয়েছে তাকে। নির্বাচন কমিশনের নিজের কর্মী হলে একরকম, আর রাজ্য সরকারের কর্মী ডেপুটেশনের নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে অন্য রকম। তো এই সমস্ত মিলিয়ে নিশ্চয়ই এফিডেভিট দেবে। সবথেকে বড় কথা, এটা তো ঠিক যে নির্বাচন কমিশন নিজেদের অপদার্থতা ঢাকতে বারবার বলি করেছে পশ্চিমবঙ্গের কিছু অফিসারকে। নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে আমাদের অভিযোগ করেছে নির্বাচন কমিশন বা অন্য অভিযোগকারীরা। তাই আমরা চাই যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানান রাজ্য পুলিশের ডিজি। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।